আপনি হঠাৎ করে আবিষ্কার করছেন আপনার স্বামী এখন আপনার অ্যাটেনশনটা চান, যেটা উনি এত বছরে চান নাই। একটা ফ্রেন্ডকে আপনি মিস করছেন আপনার স্ত্রীর ভেতরে। বৃদ্ধ বাবা মা, বৃদ্ধ শ্বশুর শাশুড়ির যে মানসিক স্বাস্থ্য সেবাটা নেওয়া দরকার, ওটাকে ওনারা নিচ্ছি আমরা, এটা কি ওনারা বুঝতে পারছেন? আপনি কি নিজেকে এতটা ব্যস্ত করে ফেলছেন যে আপনার স্ত্রীকে আপনারকে ছাড়া বেঁচে থাকার জীবনে অভ্যস্ত করে ফেলছেন, যে আপনার সাথে গল্প না করেও, আপনার একটা রোবটের মতো দায়িত্ব পালন করেও বেঁচে থাকা যায়? চলুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। মিলি এবং সজল স্বামী স্ত্রী, এবং ওনাদের কেবল বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে দুজনের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবনে নতুন অধ্যায় শুরু করতে গেলেন। বিয়ের পরে মিলে আবিষ্কার করলেন যে শ্বশুরবাড়ির সাথে থাকতে হবে এবং শ্বশুরবাড়ির সবাইকে খুশি করতে হবে। সজল কখনো সাপোর্টিভ না, সে আর ওই হিসেব কষেনি কখনো। স্বামীর সাথে বলেছে, বলেনি, সাফার করে গিয়েছে, সবাইকে খুশি করার চেষ্টা করে গিয়েছে, নেয়ার চেষ্টা করেছে। দাম্পত্য কলহ হয়েছে, রাগারাগি হয়েছে, কখনো কখনো মন ভেঙে গিয়েছে, তারপরেও মিলি তার মতো চেষ্টা করেছে, সন্তান হয়েছে। এবং সজল সাহেবের দিক থেকে যদি বলি, সজল সাহেবও বিয়ের পরপর আবিষ্কার করেছে যে হ্যাঁ, নিজের মা, নিজের বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় কথা শুনতে হচ্ছে, স্ত্রীর সাথে সমস্যা হচ্ছে, স্ত্রী বলার চেষ্টা করছে, কখনো ম্যানেজ করতে পারছেন তো ম্যানেজ করতে পারছেন না, মনে হচ্ছে আমি তো ঘরের বাইরে চাকরি করছি, টাকা উপার্জন করছি, তারপরেও কেন এত অভিযোগ আমাকে শুনতে হয়, ও কেন সামলাতে পারে না এগুলো। তার পরবর্তীতে সজল সাহেব এবং মিলি, ওনাদের দুজনের বাচ্চা হলো। বাচ্চাদের সাথে ওই দায়িত্ব আরও বেড়ে গেল। সজল সাহেবের আরও টাকা উপার্জন করতে হবে, আরও ব্যস্ততা, প্রমোশন, অনেক কিছু দৌড়তে হচ্ছে। মিলি মাঝে মাঝে একটু বাইরে কাজ করার জন্য আবদার করতো। পার্ট টাইম সে একটা জবও নিল স্কুল টিচার হিসেবে। তারপরে বাচ্চার কারণে সে দেখলো যে না, বাচ্চাদের যত্ন হয় না। তারপরেও সে ওই চাকরিটা সে চালিয়ে গেল, কারণ তার কাছে মনে হলো যে একটু কষ্ট করে চালিয়ে যায়। তো ওই সময়টাতে তার বাচ্চাকে তার নিজের মার কাছেই রেখে যেত, শ্বশুর শাশুড়ির কাছে রাখার কোনো উপায় ছিল না, এবং একটা দৌড়দৌড়ির জীবনের মধ্যেই সে পার করে আসলো। এবং আস্তে আস্তে করে সজল সাহেব এবং মিলির জীবনের চাকা ঘোরাচ্ছে, বছর ঘোরাচ্ছে। একটা পর্যায়ে ওনাদের দুই মেয়ের ভেতরে বড় মেয়ের বিয়ে হয়ে গেল। ওনারা তখন ছোট মেয়েকে নিয়ে ওনাদের জীবনটা পার করতে লাগলেন। আস্তে আস্তে স্থিরতা আসছে, মিলির ব্যস্ততা কমে যাচ্ছে। উনি এখনও বাচ্চাদের স্কুলটাতেই পড়ানোর চেষ্টা আছেন। ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে, একটু ব্যস্ততা, বিভিন্ন রকমভাবে আরও জিনিসগুলো নিজেকে ইনভলভ করার চেষ্টা করছেন। শ্বশুরবাড়ির মানুষদের সাথে যে দায়িত্ব পালন করার জায়গাটা ছিল, এখন ওখানে একটু বেড়ে গিয়েছে, কারণ ওনার শাশুড়ি অসুস্থ হয়ে যাওয়াতে ওনাকেই দেখতে হচ্ছে। সজল সাহেবের ব্যস্ততা তো আছেই, উনি চেষ্টা করে যাচ্ছেন। ছোট মেয়েরও এক পর্যায়ে বিয়ে হলো, এবং খুব কষ্টকর একটা বিষয়, সজল সাহেবের মা তখন মারাও গেলেন। এবং আলটিমেটলি একটা পর্যায়ে ওনারা আবিষ্কার করলেন দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, শ্বশুরবাড়ির দায়িত্বটাও এখন আর নেই। সজল সাহেব একটা ভালো পজিশনে, ভালো কোম্পানিতে চাকরি করছেন, রিটায়ারমেন্টে চলে যাবেন ধরেন মাস দুয়েক পরে। মিলি এখনও স্কুল টিচার হিসেবে ওখানেই আছেন, তার ভালো লাগে, ওখানে তার খুব সুন্দর একটা পরিবেশ, এবং আস্তে আস্তে সেও ওখানকার একটা অথরিটেটিভ একটা ফিগার হয়ে উঠেছে, ওখানে ব্যস্ত থাকতে ভালো লাগে। পাশাপাশি ওই যে সে যে দায়িত্বটা ছিল শ্বশুরবাড়ির, ওই জায়গাটা থেকে ফাঁকা হওয়ার কারণে ইদানিং তার অনেক ফাঁকা সময়। সো উনি চিন্তা করেন যে কীভাবে জীবনটাকে আরেকটু কাজে লাগানো যাবে, এবং ভাবছেন আসলে কি করা যেতে পারে। ঠিক ওই সময় যখন সজল সাহেব রিটায়ারমেন্ট করলেন, এবং যখন আস্তে আস্তে করে ওনারা ভাবলেন যে ওনাদের এখন একটা ফ্রি টাইম আসবে, ওনাদের বড় মেয়ের বাচ্চা হলো, এবং বড় মেয়ে যেহেতু জব করেন, সেহেতু দায়িত্বটা ওনাদের ঘাড়ে আসলো, সন্তানকে রাখতে হবে, না হলে আমি তো চাকরি করতে পারবো না। সো আলটিমেটলি সজল সাহেব এবং মিলি যে সময়টা অপেক্ষা করছিলেন যে এখন হয়তো একটু বিশ্রাম পাবো, আবার তাদের একটা ব্যস্ততা চলে আসলো। এবং মিলির তো ওই সময়টা ফাঁকা ছিল, উনি তো কখনো ওনার স্বামীর সাথে যে মন ভরে গল্প করবেন, স্বামীকে নিয়ে ঘুরতে যাবেন, ওটা তো ওনার অভ্যাসে আসলে নেই এখন আর। নিজের জীবন ব্যস্ততা নিয়ে এত বেশি উনি অকুপাইড ছিলেন, কাজে ওটাও যে একটা চাওয়া, উনি যে চাইতে পারেন, ওটাই উনি ভুলে গিয়েছেন। এবং সজল সাহেবও কখনো তো আসলে স্ত্রীর সাথে বসে গল্প করার সময় তার হয়েই ওঠেনি, কারণ উনি ব্যস্ত ছিলেন। সংসারে সময় দেওয়ার যে সময়, এইটা যে আসলেই করা উচিত, এটা ওনার মাথাতেও আসে না, কারণ উনি তো ভ্যালিড রিজনেই ব্যস্ত, টাকা উপার্জন করতে হবে, না হলে সংসারে প্রোভাইড করবে কিভাবে। সো দুজনই দুজনের লজিকে ঠিক আছে, দুজনই দুজনের জীবনে ব্যস্ত। এবং নাতি হওয়ার পরে তারা তো আনন্দের আতিশয্যে অস্থির, নাতিকে ঘিরে তাদের জীবনের সব কিছু, কি আনন্দ, সব কিছুই করছেন, প্রচণ্ড ভালো লাগা ভালোবাসা থেকেই করছেন। কিন্তু আস্তে আস্তে করে হঠাৎ করে
মিলি বরাবরই একটু ঘুরতে যেতে হয়তো পছন্দ করতেন ছোটবেলা থেকে, কিন্তু ওই যে বিয়ের পরের অভ্যাসগুলো চলে গেল। কিন্তু উনি তো স্বপ্ন দেখছিলেন যে আস্তে আস্তে ফাঁকা হবেন, ওনার মানে ওই ফাঁকা সময়টাতে নিজের মতো কিছু করবেন, নিজের শখের। যে নাতিকে উনি এত ভালোবাসেন, ওনার এত ভালোবাসার নাতি, উনি চান ওনার মেয়ে ক্যারিয়ারে আগাক, যেটা উনি পারেননি, এর জন্য উনি চেষ্টা করছেন। উনি হঠাৎ করে দেখলেন যে ওনার নাতিকে রাখতে গিয়ে ওনার না খুব মানে না চাইতেও ওনার কিছু সময় বিরক্ত চলে আসছে। উনি এটা নিতে পারছেন না, ওনার কষ্ট হয়, কিন্তু উনি নাতিকে আপ্রাণ ভালোবাসার চেষ্টা করেন। মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে। সজল সাহেবও ইদানিং কেমন জানি শুধু অভিযোগ করে, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বোঝো না, তুমি আমার এই কাজটা কেন করে দাও না, তুমি আমার সাথে কেন বসে নাস্তা করো না, আমার খাবারটা কেন তুমি রেডি করে দাও না। মিলি ঠিক বুঝে পায় না যে তোমার সাথে আমার সংসার আজকে 30-34 বছর হয়ে যাচ্ছে, তুমি এতদিন তো এগুলো বলো নাই, তুমি এখন কেন এসব কমপ্লেন করতেছো, এখন কেন তুমি আমার সাথে গল্প করতে চাও? আমি তো তোমার সাথে গল্প করার কোনো কথা খুঁজে পাই না, আর আমি তো ব্যস্ত, আমি তো তোমার নাতিকেই সামলাচ্ছি, তোমার মেয়ের বাচ্চাকেই তো সামলাচ্ছি, তোমার তো এতটুকু বোঝা উচিত, তুমি অভিযোগ কেন করো, কেন বকা দিতে থাকো সব সময়? এবং মিলি দেখা যায় মেয়েকে কমপ্লেন করে, তোমাদের বাবা অনেক খিটখিটে হয়ে গিয়েছে রিটায়ারমেন্টের পরে, আমার সাথে খুব রাগ করে কথা বলে, আমাকে শুধু জ্বালায়। আবার সজল সাহেবও বলে, তোমাদের মার সাথে ইদানিং কথাই বলা যায় না, এত রাগ, এত অস্থিরতা, একটুতেই দেখা যায় দুশ্চিন্তা করতে থাকে, রাতে তো ঘুমায় না, ছটফট করে। এখন তো আগে যাও একটু একসাথে ঘুমাতো, এখন বিছানাটাও আলাদা করে ফেলছে। এখন আমি বুড়া হয়ে গেছি, আমি অসুস্থ মানুষ, আমার যদি কোনো সমস্যা হয় রাত্রেবেলা আমি কিভাবে ডাক দিব? তোমার মা এগুলো কিচ্ছু বোঝে না। দুই মেয়ে আসলেই বুঝতে পারছে না যে আব্বা আম্মা কেন এরকম করছে, ছোট বাচ্চাদের মতো কেন করছে। গল্পটার এখানে আমরা একটু থামি। এই ঘটনাগুলো অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। হয়তো আসলে আপনাদের বাবা মারা কেউ কেউ কমপ্লেন করছে, অথবা কেউ কমপ্লেন করছে না, কিন্তু আপনি আবিষ্কার করছেন আপনার বাবা মা বিষণ্ণতায় চলে যাচ্ছে। হয়তো আপনার মার মেজাজটা খিটখিটে হচ্ছে, বাবার মেজাজ খিটখিটে হচ্ছে। আপনার বাবা মা হয়তো এখন অনেক বেশি দুশ্চিন্তা প্রবণ হয়ে গিয়েছেন, ওনারা ওনাদের স্বাভাবিক জীবনটা পার করতে পারছেন না। অথবা আপনারা লক্ষ্য করে দেখছেন যে আপনি হয়তো এই সজল সাহেব বা মিলি আপা হতে পারেন, যেখানে আপনি হঠাৎ করে আবিষ্কার করছেন আপনার স্বামী এখন আপনার অ্যাটেনশনটা চান, যেটা উনি এত বছরে চান নাই। এবং হঠাৎ আপনি আবিষ্কার করছেন আপনার স্ত্রীকে আপনার এখন খুব কাছে পেতে ইচ্ছা করে, গল্প করতে ইচ্ছা করে, একটা ফ্রেন্ডকে আপনি মিস করছেন আপনার স্ত্রীর ভেতরে। এই ব্যাপারটাতে আমরা যদি আসি, আমাদেরকে প্রথমত যারা আমরা এখন নিজেদের ক্যারিয়ারে ব্যস্ত, বাবা মার উপরে সন্তানদের দায়িত্বটা দিচ্ছি, এটা আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে, এটা আপনার বাবা মা হতে পারে। হয়তো অনেক সময় ওনারা আপনাদের বাচ্চাকে সারাদিন রাখার পরে আপনি যখন আসছেন আপনাকে অসংখ্য কথার আঘাতে জর্জরিত করছে, কিন্তু একটু হাতড়ে দেখেন কোনো কারণে ওনারা কি বিষণ্ণতায় চলে যাচ্ছেন? বৃদ্ধ বাবা মা, বৃদ্ধ শ্বশুর শাশুড়ির যে মানসিক স্বাস্থ্য সেবাটা নেওয়া দরকার, ওটা কি ওনারা নিচ্ছি আমরা? এটা কি ওনারা বুঝতে পারছেন? কারণ এই কেসগুলো আমি অনেক বেশি দেখছি, এবং এটা কিন্তু ঠিক যে একটা সময় পরে, 50 বছর পরে বা 55 বছর বয়সের পরে একজন ছেলের বা একজন মেয়ের আসলেই তার স্বামী বা স্ত্রীকে প্রয়োজন হয়। নিজের ওই ভাষাটা সে তার সন্তানকে বোঝাতে পারে না, কারণ তার সন্তান প্রচণ্ড ব্যস্ত। তার যে পুরনো দিনের স্মৃতিকথাগুলো সে কারোর সাথে বলবে, স্মৃতিচারণ করবে, বা তার অনুভূতি কি হচ্ছে, মৃত্যু ভয় কাজ করছে, নাকি মনে হচ্ছে যে এই মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে, মানুষটাকে যদি হারিয়ে ফেলে আর একটু বেশি সময় কাটাই, এই অনুভূতিগুলো আসলে সে একমাত্র তার স্বামী বা স্ত্রীর সাথেই শেয়ার করতে চায়। এটা বাচ্চারা এই ভাষাগুলো বোঝে না। বাচ্চাদের সাথে যতই ফ্রেন্ডলি আচরণ ওনারা করুন না কেন, কেউ হয়তো অনেক বেশি মানে নিজের অনুভূতি প্রকাশে পটু যারা করে ফেলতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাবা মারা তাদের এই ইনসিকিউরিটিগুলো আমাদের উপরে দিতে চান না। কিন্তু আমরা ইন্টারনালি তাদের যে ফিলিংটা, এটা তো আমরা বুঝি না। এক্সটার্নালি আমরা যেটা ইন্টারপ্রেট করি, খুবই খিটখিটে, খুবই হার্টফুল কথা বলে, খুবই জাজমেন্টাল, খুবই ব্যাকডেটেড, এবং আমাদের পক্ষে মানুষগুলোর সাথে বসা সম্ভব না, কথা বলা সম্ভব না। আমি এখানে বলছি না যে তাদের সব টক্সিসিটি আপনাকে মেনে নিতে হবে, কিন্তু আমি শুধু যেই একটা পয়েন্টে হাইলাইট করতে চাচ্ছি, আপনার বাবা মার কি আসলেই মানসিক স্বাস্থ্য যত্নের প্রয়োজন কিনা এই পার্টটাতে একটু খেয়াল করেন। নিজের জীবন নিয়ে, নিজের সন্তানকে ভালো রাখার জন্য এতটা যেন আমরা সেলফ সেন্টার্ড হয়ে না যাই যে আমার বাবা মার যে ছুটির দিনে একটু ছুটি প্রয়োজন, শুক্র শনিবারটা তাদের ছুটির প্রয়োজন, তাদের নিজেদের ভাই বোন, তাদের নিজেদের ফ্রেন্ড সার্কেল বা তাদের নিজেদের যে একটু সময় কাটানো প্রয়োজন, তাদের নিজের মতো করে যে বাইরে যাওয়ার প্রয়োজন,
এই জায়গাগুলোও যেন আমরা আটকে না ফেলি। আমি অনেক ক্ষেত্রে দেখি যে আমরা এগুলো আটকে ফেলি। ওনারা হয়তো সপ্তাহে 7 দিনই আপনার বাচ্চা রাখছে, কিন্তু ওনারা একটা দিন ছুটি পাচ্ছে না। ওনার নিজেরও হয়তো বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, ওনার নিজেরও হয়তো কিছু ইচ্ছার প্রয়োজন আছে। কারণ ওই যে আপনার আমার মতোই তো তারা এই জীবনেও প্রচণ্ড ব্যস্ত ছিল, তাদের জীবনেও প্রচণ্ড রকমের না পাওয়া আছে, কষ্ট আছে, কিন্তু ওনারা তা ওটা প্রসেস করার সময়টাই পেলেন না। যখন শ্বশুর বাড়ির দায়িত্বটা থেকে উনি মুক্তি পাচ্ছেন, একটু রিল্যাক্স হবে, সন্তানদের বিয়ে দিয়ে দিয়েছি, ওরা নিজের ভালো মন্দ বুঝতে পারছে, এখন একটু সময় কাটাই, তখনই আবার তার নাতির দায়িত্বটা চলে আসছে। নাতিকে অসম্ভব ভালোবাসেন তারা। আমরা সবাই জানি যে সন্তানের চেয়ে নাতির প্রতি টানটা অনেক বেশি, কারণ ভালোবাসাটা নিম্নগামী। নাতির প্রতি ভালোবাসা তাদের অসম্ভব বেশি। অনেক ক্ষেত্রে তারা কাইন্ড অফ হেলিকপ্টার প্যারেন্টিং করতে থাকেন, বাবা মাকে শাসনও করতে দিতে চান না। আমরা আবার তখন বিরক্ত হয়ে যাই, হ্যাঁ নাতিকে শাসন করতে দাও না, তোমার জন্য বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, উচ্ছন্নে চলে যাচ্ছে, এটা কেন হচ্ছে? কিন্তু আমরা হয়তো এটা ভুলে যাই যে ওনার ইন্টারনাল ফিলিংটা উনি হয়তো এক্সপ্রেস করতে পারছেন না, এবং এক্সপ্রেস করতে যাওয়ার আগে উনি ইনসিকিউরড হয়ে যাচ্ছেন। উনি এটা বুঝতেই দিতে চান না যে ওনার কোনো ইনসিকিউরিটি আছে। এবং আরেকটা জিনিস, ওনাদের পার্টটা তো হয়তো আপনারা বুঝলেন, মানসিক স্বাস্থ্যসেবার দিকে আপনারা তাদের প্রতি সচেতন হচ্ছেন, তাদেরকে আপনারা পাঠাচ্ছেন, তাদের প্রতি আস্তে আস্তে করে দায়িত্বের বোঝা কমিয়ে আনছেন, নিজেরা সচেতনভাবে ছুটির দিনগুলোতে একবারে ওনাদেরকে নিজেদের মতো করে সময় কাটাতে দিচ্ছেন, ওনাদেরকে ইচ্ছাকৃতভাবে ঘুরতে যেতে দিচ্ছেন, বেড়াতে যেতে দিচ্ছেন, ইজি করে দিলেন। কিন্তু একটা ব্যাপার, আপনি কি এই জিনিসটা চিন্তা করছেন যে আপনি কি কখনো সজল সাহেব বা মিলি ওনাদের জীবনে ঢুকে যাবেন কি না? এই ব্যাপারে আপনি কতটুকু সচেতন? আপনি কি শুধুমাত্র সজল সাহেবের মতো টাকা উপার্জন করতে হবে? অবশ্যই প্রয়োজন, টাকা ভালো থাকার জন্য, সুখী হওয়ার জন্য টাকা প্রয়োজন, এটা আমি সবসময় বলি। কিন্তু আপনি কি নিজেকে এতটা ব্যস্ত করে ফেলছেন যে আপনার স্ত্রীকে আপনি আপনারকে ছাড়া বেঁচে থাকার জীবনে অভ্যস্ত করে ফেলছেন, যে আপনার সাথে গল্প না করেও আপনার প্রতি জাস্ট হচ্ছে গিয়ে একটা রোবটের মতো দায়িত্ব পালন করেও বেঁচে থাকা যায়? আপনি কিভাবে এত শিওর হচ্ছেন যে একটা সময় গিয়ে আপনার স্ত্রীকে আপনার প্রয়োজন হবে না, একটা ভালো বন্ধুর প্রয়োজন হবে না, যেখানে আপনি আবিষ্কার করবেন আপনার সমবয়সী অন্যান্য পুরুষ মানুষরা মারা যাচ্ছেন এবং আপনার এই ভালনারেবিলিটি শেয়ার করার জন্য আপনার স্ত্রী বাদে আর কেউ নাই? তখন তো আলটিমেটলি আপনার স্ত্রী একটা পর্যায়ে অবশ্যই দিনের পর দিন ইমোশনাল ডিপ্রাইভেশনের যে সাফারার উনি তো আপনার প্রতি ইমোশনাল কানেকশনটা এস্টাবলিশ করতে পারবেন না। ওনার ক্ষোভের কারণে উনি আপনার কাছ থেকে অদ্ভুত রকমভাবে দূরে সরতে থাকবে। ওনার কাছে মনে হবে এই মানুষটা তো কখনো আমার অনুভূতি বোঝেই নাই, আমার কাছে একটা ছোট্ট একটা কাঠগোলাপ রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেই বলতো যে মিলি তোমার কথা মনে পড়েছে দেখে তোমাকে দিচ্ছি, অথবা রাস্তা আসার পথে একটা 2 টাকার চকলেট নিয়ে এসে বলতো যে মিলি আসো দুইজন মিলেই ঝাল চকলেটটা খাই, ভালো লাগবে, বা একটা 10 টাকার আইসক্রিম কিনে নিয়ে এসে বলতো যে আসো দুইজন মিলে কাঠিয়ে আইসক্রিমটা খাই। কিন্তু কখনো তো এই আবেগগুলো আমি দেখিনি। সব সময় দায়িত্ব, সব সময় ব্যস্ততা। বরং আমি যদি একটা কবিতা লিখেছি, আমি যদি একটা ছবি এঁকেছি, বা আমি একটা কিছু করেছি, আনন্দের সাথে গিয়ে যখন বলেছি দেখো আমাকে আজকে কেমন লাগছে বা এই জিনিসটা করেছি, পাত্তা নাই কোনো। আলটিমেটলি সে তার নিজের জগতে ব্যস্ত। আবার অনেক ক্ষেত্রে এটার উল্টোটাও হতে পারে যে হয়তো সজল সাহেব সবসময় তার অনুভূতিগুলো মিলিকে বোঝানোর চেষ্টা করে গিয়েছেন, আবেগপ্রবণ মানুষ, কিন্তু মিলি ওনার সংসার জীবনে সব কিছুতে এত বেশি ব্যস্ত যে ওনার কাছে মনে হয়েছে আমি তো সংসার দায়িত্বই পালন করছি তোমাদেরকে ভালো রাখার জন্য, তোমাদের জন্যই, কিন্তু এত কেন আদিঘেতা করতে হয়, এত কেন তোমার আমার সাথে গল্প করতে হবে? কিন্তু আলটিমেটলি আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বৃদ্ধ বয়সে আমরা সবাই যাব, একটা সময় সবারই, আমাদের যদি হায়াত থাকে আমরা 50 বছরে যাব, 60 বছরে যাব, তখন যেন আমরা আসলে দায়িত্বর বেড়াজালে এত বেশি দূরত্বে চলে না যাই যে স্বামী স্ত্রীর সম্পর্কে যে বন্ধুত্বটা হওয়ার কথা ছিল, একজন অপরের উপর যে নির্ভরশীলতার যে একটা মানে অনুভূতি বা একটা সুন্দর সম্পর্কের সমীকরণ আসার কথা, আমরা ওখানে যেতেই পারছি না। আমার কাছে মনে হয় যে আমাকে আমার নাতি সামলানো, আমার বাচ্চা সামলানো, সংসার সামলানোটাই খুব জরুরি। আমার স্বামীর যে কোনো অনুভূতি থাকতে পারে, আমার স্বামীকে যে আমার একটু সময় দেওয়া প্রয়োজন, ওনার কপালে একটু হাত রাখা প্রয়োজন, একটু গল্প করা প্রয়োজন, দুজন মিলে বিকালে একটু নাস্তা করা প্রয়োজন, হয়তো সে শশাই খাচ্ছে বা একটু চা খাচ্ছে, আমি একটু পাশে বসে কথা বলি, ওটাই আমি তাকে অফার করতে পারছি না। তখন এই দায়িত্ব পালনগুলো না অনেক বেশি ফিকে হয়ে যায়। কারণ আমার প্রয়োজন পানি, আপনি আমাকে অনবরত ভাত খাওয়াচ্ছেন, আমার পানি পিপাসায় তো আমি গিলতেই পারবো না, এবং আমার তৃষ্ণার তো অবস্থায় আমি ছটফট করে মারা যাব। পরবর্তীতে মারা যাওয়ার পরে আমরা আফসোস করি যে এই মানুষটা তো এগুলো চেয়েছিল, আমি তো এগুলো পূরণ করতে পারিনি।
কাজেই এই গল্পটা আসলে দুটো পার্সপেক্টিভ থেকে আমরা অবশ্যই শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এক, আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ির মানসিক যে দূরত্ব, ওনারা এক্সটার্নালি যেটা আমাদেরকে দেখাচ্ছেন, আমরা ওটাকে আসলে অ্যানালাইসিস করে ওনাদের ইন্টারনাল ফিলিংটা বুঝতে পারছি এবং ওই অনুযায়ী আমরা কি দায়িত্ব নিচ্ছি, এই জিনিসটা খুব বোঝা প্রয়োজন। এবং নিজের ক্যারিয়ার, নিজের সন্তানকে ভালো রাখার জন্য আমরা যেন অতিরিক্ত সেলফ সেন্টার্ড হয়ে না যাই, যেখানে আমরা শুধুমাত্র বাবা মাকে, শ্বশুর শাশুড়ি কমপ্লেইনই করতে থাকি, আপনাকে এটা করতেই হবে, আপনাকে ওটা দেখতেই হবে, বা ওনারা যদি কোনো কারণে দায়িত্বটা নিতে না চান ওনাদেরকে আমরা ভিলেন বানিয়ে ফেলি আমাদের লাইফে। এটা যেন না করি। এবং যদি ওনারা আমাদেরকে খুব কমপ্লেইন বা ন্যাগিং করে, এগেইন আমরা দেখি মানুষটা কি কোনো কারণে নিজের কোনো সাফারিংস থেকে এটা করছে কিনা। আমরা ওনাকে যেন এমন ভিলেন না বানাই সমাজের চোখে, নিজের জীবনে, যে মানুষটা অ্যাকচুয়ালি সাফারার কিন্তু ভিলেন হয়ে গিয়েছে, যে হয়তো জানেই না কিভাবে এটা এক্সপ্রেস করতে হয়। আবার যারা আমরা বর্তমানে এই ব্যস্ত জীবনে আছি, তরুণ প্রজন্মের ভিতরে আছি বা মধ্যবয়সে, আমরাও যেন নিজেদের এই 50-60 বছরে যাওয়ার সময় নিজেদের ওই প্রস্তুতিটা রাখি, যেন আমরা ডিস্টেন্স না হয়ে যাই। আমরা যেন অবশ্যই আমাদেরকে এই সাফারিংসের ভিতরে ঢুকতে না হয়। আমি আমার স্বামীর অনুভূতি যেমন বোঝার চেষ্টা করব, আমি আমার স্ত্রীর অনুভূতিও বোঝার চেষ্টা করব। কারণ এটা অদ্ভুত রকম একটা সত্যি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কে এত সৌন্দর্য দিয়েছেন এবং এত বারাকা দিয়েছেন যে এই দুইজন মানুষ যদি সম্পর্কটা বারাকাপূর্ণ এবং চক্ষু শীতলকারী করতে পারেন, দুইজনের জন্য অসম্ভব রকম ব্লেসিং হয়ে আসবে। সেটা যেমন তরুণ সময়ে, ওটা মধ্য বয়সে, তেমন ওটা বৃদ্ধ বয়সেও। কাজেই আমরা যেন একে অপরের অনুভূতির প্রতি যত্নশীল হই, দায়িত্ব নিই এবং আমরা একে অপরকে অবশ্যই ভালোবাসবো এবং সেটা সুন্দরভাবে প্রকাশ করব এবং অপরের ভালোবাসাটাকে আমরা সম্মান দিব, আমরা মূল্যায়ন করব।